দেখেন, ঐকমত্য কমিশনে এ পর্যন্ত প্রথম দফায় ৪৪ দিন, দ্বিতীয় দফায় ২১ দিন বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হলো। আমরা দেখলাম যে বিএনপি বিভিন্ন বিষয়ে মতপার্থক্য বা বিভিন্ন মতের বিরোধী থাকলেও একটা পর্যায়ে এসে তারা অনেকগুলো পয়েন্ট তারা মেনে নিয়েছে। এই জায়গায় যদি আরও আগে পয়েন্টগুলো সলিউশন হয়ে যেত তাহলে ঐকমত্য কমিশনের সময়গুলো ৪৪ দিন কিংবা ২১ দিন এত দীর্ঘ হতো না। সর্বশেষ যেটা পিএসসি, দুর্নীতি দমন কমিশন, ন্যায়পাল নিয়োগ, মহাহিসাব সংরক্ষণ, 4টি বিষয়ে, সেই বিষয়ে কিন্তু তারা ওয়ার্কআউট করলো। এরপর আবার আলোচনা আসলো। এখন সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে, যেটাকে কেয়ারটেকার সরকার বলা হচ্ছিল, জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম, তার ব্রেন চাইল্ড থেকে এটি সামনে আসছিল জাতির সামনে, পরবর্তীতে আন্দোলন সংগ্রামের মাধ্যমে যেটি আদায় হয়েছে এবং এই পদ্ধতির মাধ্যমে নির্বাচনও হয়েছে। কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনা একতরফাভাবে এটিকে বাতিল করে দিয়ে দলীয় সরকার অধীনে নির্বাচনে গিয়েছিল। এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিয়ে আগামীদের নির্বাচন হওয়া দরকার, এ বিষয়ে বিএনপি সহ কারোর মধ্যে কোনো মত পার্থক্য নেই। কিন্তু এটা কার্যকরটা কিভাবে হবে? জামাত ইসলামের পক্ষ থেকে এটি আপনি যেটা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা সর্বশেষ করে আলোচনা হচ্ছে, এটা আরও আগে আলোচনা হয়েছে, এখন ফাইনালি আলোচনা হচ্ছে। এখানে জামাত ইসলামী গতকাল রাত্রে নতুন আলোচনার পরিপ্রেক্ষিতে কিছু প্রস্তাবনা নির্বাচন কমিশনে পাঠায়। তারা সবগুলোকে অ্যাকোমোডেশন করে আজকে আবার যে প্রস্তাবনাগুলো উত্থাপন করে বেশিরভাগ একমত হয়েছে। শুধু এক্সিকিউশনের জায়গায় মত দ্বিমত দেখা যাচ্ছে, তবে বেশিরভাগ দলের না। এখানে ৫ জনের বাছাই কমিটির কথা বলা হয়েছে জামাতের পক্ষ থেকে। প্রধানমন্ত্রী থাকবেন, বিরোধী দলীয় নেত্রী থাকবেন, স্পিকার সরকার দলীয়, ডেপুটি স্পিকার বিরোধী দলীয় এবং দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দলের একজন প্রতিনিধি থাকবেন। এই ৫ জনে তারা সরকার দলীয় ৫ জন, বিরোধী দলীয় ৫ জন, দ্বিতীয় বৃহত্তম ২ জন, মোট ১২ জনের নাম প্রস্তাব করবেন। এখানে এক সর্বসম্মতিক্রমে যদি হয় তাহলে একজন প্রধান ব্যক্তি হবেন, যদি সর্বসম্মতি না হয় তাহলে ১-৪ অর্থাৎ ৪-১-৫ এই ভিত্তিতে হতে পারে। এরপর আরেকটি প্রস্তাব দেওয়া হচ্ছে র্যাঙ্ক চয়েসের ভিত্তিতে, অর্থাৎ সবাই ভোটাভুটি দেবে ১-২-৩ সিরিয়ালে, যিনি সর্বোচ্চ মতামত পাবেন তাকে প্রধান হিসেবে নিযুক্ত করা যাবে। এখন বিএনপি যদি এটাতেও যদি একমত না হয় তাহলে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি এবং হাইকোর্টের একজন বিচারপতি আরও ২ জনকে নিযুক্ত করে এই সংখ্যাটা বাড়ানো, যাতে মতামতটা শক্তিশালী হতে পারে বা একজনকে চয়েস করার ক্ষেত্রে অসুবিধা না হয়। এখন বিএনপি যেটা বলছে যে এই জায়গায় সংসদে জিনিসটা নিয়ে যাওয়া, বেশিরভাগ দল এটাকে একমত হয় না, সঙ্গত কারণে অনেক আলোচনা পর্যালোচনা হয়েছে। কেন আলোচনা মানে তারা একমত হচ্ছে না? সংসদের কাছে গিয়ে সংসদের বিষয়টা ইতিমধ্যে জামাত ইসলামের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরা হয়েছে। বিএনপি তার পক্ষে বক্তব্য বলেছে, এনসিপি বক্তব্য বলেছে। দেখেন, সংসদ যেটি চলমান ছিল 5 বছর পূর্ণ হয়ে শেষ হয়ে যাচ্ছে, আপনি তার উপরে যদি এই গুরুত্বপূর্ণ দায়ভারটা চাপিয়ে দেন, এখানে অনেক বিতর্ক হতে পারে, আস্থা অনাস্থার জায়গা তৈরি হতে পারে। আমাদের রাজনীতিতে যে বিষয়টা আসে, বিশেষ করে নির্বাচন যখন কাছাকাছি আসে তখন দেখা যায় যিনি নির্বাচনে জিতবেন বা জিতবেন না একটা আস্থা অনাস্থার পরিবেশ তৈরি হয়। সেখানে এই দায়ভারটা যদি আপনি সংসদের উপর ঠেলে দেন তাহলে নির্বাচন কেয়ারটেকার সরকার গঠনটা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। সে জায়গা থেকে সংসদকে না দিয়ে এখান থেকে র্যাঙ্ক চয়েসে যদি সর্বশেষ চয়েস করা হয় তাহলে একজন আস্থাভাজন ব্যক্তি এখানে নির্বাচিত হতে পারবেন। তা আমি মনে করি যে, এবং জামাত ইসলামী মনে করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা পুনরুজ্জীবনের মাধ্যমে বিগত সময়ে যতগুলো সুষ্ঠু নির্বাচন হয়েছে প্রত্যেকটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে হয়েছে। কিন্তু যেগুলোকে কুক্ষিগত করার চেষ্টা করা হয়েছে, এক পেশে দলীয় নির্বাচন করা হয়েছে, 154 জন বিনা ভোটে নির্বাচিত হয়ে যাওয়া, দিনের ভোট রাতে হয়ে যাওয়া, দামি নির্বাচন হবে, এগুলো সব কিন্তু একতরফাভাবে ফ্যাসিজম যারা কায়েম করেছিল তাদের মাধ্যমে হয়েছে। সুতরাং এই সিস্টেমটাকে গুরুত্বপূর্ণ মনে করে তত্ত্বাবধায়ক ইস্যুতে আমার মনে হয় বিএনপিও সর্বশেষ একমত হয়ে যাবে। কি বিষয়কে আমি আপনাকে বলতে পারি যে মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আপনারা বলছেন যে ফ্যাসিজম যাতে ফিরে না আসে বা কেউ নতুন করে আবার ফ্যাসিস্ট হতে না পারে সেই সব ব্যবস্থাগুলো বন্ধ করতে চায়। কিন্তু প্রস্তাবনা কার্যকর করার ক্ষেত্রে যে দেখা যাচ্ছে যে বিএনপি যে প্রস্তাবনা দিচ্ছেন, আপনারা মনে করতেছেন যে তাতে ফ্যাসিজম থেকে যাচ্ছে বা কেউ ফ্যাসিস্টের সুযোগ থাকবে। আপনারা বলছেন যে এইটা করলে হয়তো ফ্যাসিজম থাকবে না, ফ্যাসিজম ফিরে আসার সুযোগ নেই। আসলে আমরা দেখেন, মানে জনগণের উপর আস্থা রাখা কি সর্বশেষ? জনগণ আস্থা রাখে রাজনীতিবিদদের উপরে, কিন্তু বাংলাদেশের 54 বছরের ইতিহাসে রাজনীতিবিদদেরকে জনগণ এক ধরনের সন্দেহ দৃষ্টিকোণ থেকে দেখে। রাজনীতিবিদরা জাতির সামনে যে বক্তব্য দেয়, যে কথা বলে, বেশিরভাগ তারা রক্ষা করতে পারে না। যার কারণে এখন এই যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, এটার প্রতি জনগণের চাওয়া পাওয়াটা বেশি কেন? কিছু সংস্কার করে, আইনি প্রক্রিয়াকে সংশোধন করে, কিছু নীতিমালা তৈরি করে ফ্যাসিজম আসার
পথ রুদ্ধ করার দাবিটা প্রত্যাশাটা ইন্টারিম গভর্নরের উপর কেন? কারণ নির্বাচিত সরকার এটা করবে না এরকম একটা ধারণা সন্দেহ ছাত্র জনতা সহ বিভিন্ন জন করে থাকে, যার কারণে এই জায়গায় চাপ বেশি। আমিন ভাই যে বলছেন যে ধরেন জামাত 2টা সংসদীয় আসন নির্বাচিত হয়েছে, 3টা হয়েছে, 91 সালে 18টা হয়েছে, বা 2001 সালে 17টা পেয়েছে। আমি দেখি আপনাকে একটা ক্যালকুলেশন বলি, জামাত ইসলামী কেন নির্বাচিত হবে আমরা বলছি। বিগত উপজেলা নির্বাচনে, যে উপজেলা নির্বাচনের প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, জামাত ইসলামী সেই উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান মিলে 203টাতে বিজয়ী হয়েছিল। জামাত ইসলামী বিএনপি আওয়ামী লীগের চাইতে 134টা ভাইস চেয়ারম্যান নির্বাচিত, যেটা অন্যদের চাইতে আমাদের বেশি। আমাদের তো বিজয় আসন জায়গা চিহ্নিত করা আছে। আমরা বিভিন্ন সময়ে যে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে এরকম 40টা জায়গা আমাদের আছে। আপনি যে 240 এভাবে হিসাব করলে আমরা 151 কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ, এটা আমাদের আস্থা এবং বিশ্বাস আছে। এরপর হচ্ছে দেখেন, আজকে দুর্নীতি, দুঃশাসন, দুর্বৃত্তায়ন এই জায়গায় মানুষ উত্তরণ করতে চায়। মানুষ একটা দলকে তো বাছাই করবে। 2000 মানুষের নিহত হওয়ার পরে, আত্মত্যাগের পরে, শাহাদাতের পরে মানুষ এখন দেখবে যে দুর্বৃত্তের রাজ্যে আবার হচ্ছে, চাঁদাবাজির রাজ্যে আবার হচ্ছে, তাহলে কোথায় সেই শান্তিটা পাওয়া যাবে? তারা দেখছে দুর্বৃত্তের রাজ্য থেকে জামাত দূরে আছে, চাঁদাবাজি থেকে জামাত দূরে আছে। জামাতের 2জন মন্ত্রী 3টি মন্ত্রণালয় পরিচালনা করেছেন, তারা সৎ হিসেবে ইতিমধ্যে জাতির সামনে জাস্টিফাই হয়েছেন। দুর্নীতি দমন কমিশন বা দেশি বিদেশি সংস্থা 1 টাকার দুর্নীতি খুঁজে বের করতে পারেনি। উনি সার্টিফাই দিলেন আমরা সুশৃঙ্খল সংগঠন। জামাত ইসলামে আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এই সময়ে যখন চাঁদাবাজি, দখলবাজি, হত্যা, গুম, প্রতিশোধ পরায়ণ এই ডাবানোর মাধ্যমে আমরা লক্ষ লক্ষ হাজারো নেতাকর্মীকে আমরা আমাদের দলের জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। সুতরাং একটা দেশকে সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করে পরিচালনার যোগ্যতাও আমরা রাখি। এই ক্যালকুলেশন করলে আগামী দিনে জামাত ইসলামী ক্ষমতায় আসবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং জনগণ সে ম্যান্ডেট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। এখন উনি যেটা বলছেন যে তাহলে সংসদের উপর আস্থা নাই কেন? দেখেন, যে সংসদ 154 জন বিনা ভোটে নির্বাচিত করে, যে সংসদ রাতের ভোট দিনের ভোট রাতে হয়ে যায়, যে সংসদের দামি সদস্য নির্বাচিত হয়, এই সংসদের উপর তো আমি কেন দেশের জনগণ আস্থা রাখার কোনো প্রশ্ন আসে না। আমি বলছি আগামী না শুনেন, আগামী সংসদকে আপনি সংস্কার না করা পর্যন্ত পূর্বের সংসদে ধরতে হবে আপনাকে। আমরা বলছি ওই সংস্কারটা জনগণের গণভোটের মাধ্যমে আপনি ঠিক করে নেন, আমরা বলবো যে অবশ্যই ওই সংসদের উপর আমরা আস্থা রাখবো। কারণ আপনাকে তো আগের যে সিস্টেম পদ্ধতি, সংসদ কিভাবে ঠিক হবে? শুধু সংসদ না, আপনি 4 দেওয়ালের মধ্যে আপনারা 5 জন মিলে ঠিক করবেন, জনগণের উপরে, সেটা তো জনগণের উপরে আমাদের আস্থা বিশ্বাস আছে বলে আমরা প্রথমে বলছি আপনি জুলাই 4 গণভোটে দিয়ে শেষ করতে চাই, হাতে সময় নেই। আপনাকে এজন্য অসংখ্য আমরা ধন্যবাদ। প্রত্যাশা করছি এই আলোচনা থেকে আগামী দিনে জামাত ইসলামী ক্ষমতা আসবে ইনশাআল্লাহ।